কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পিছনে আমার যুক্তি ছিল যে আমরা যদি দিন বদলের সনদ বাস্তবায়ন করতে চাই, তার মানে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আবার পুনর্নির্মাণ করতে চাই, যাতে করে একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, এখানে আপনার প্রশাসন রাজনীতিকরণ দলীয়করণ মুক্ত থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় সুশাসন বা ইংলিশে বলে গুড গভর্নেন্স। সো গুড গভর্নেন্স করতে হলে পূর্ব শর্ত আছে। একটা পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন, রুল অফ ল, ঠিক আছে। তার মানে আইন শৃঙ্খলা, রুল অফ ল, এই যে আমাদের মূল সমস্যাগুলো সব কিছুর মধ্যে প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি, অনিয়ম। তো দুর্নীতি অনিয়মকে যদি আমরা নির্মূল করতে চাই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আইনের শাসন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে একটি দুর্নীতি মুক্ত প্রফেশনাল ডিসিপ্লিন পুলিশ ফোর্স। যেই পুলিশ ফোর্সটা কাজ করবে জনগণের পক্ষে, যেই পুলিশটা কাজ করবে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রযন্ত্র হিসাবে, তাহলেই আমরা দুর্নীতি অনিয়মকে ঠেক দিতে পারবো এবং আমাদের সুশাসনের পথটা খুলে যাবে। তো আমার কাছে এটা ছিল একটা সুবর্ণ সুযোগ যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি চেয়েছিলাম এই সংস্কারগুলো করতে, পুলিশ প্রশাসনের সংস্কার, ঠিক আছে, যাতে করে আমরা বৃহৎ কাজটা করতে পারি। কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি কেন পদত্যাগ করেছিলাম, তার মানে এগুলোর অসঙ্গতি ছিল। আমি একটা সময় আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে এই দিন বদলের সনদটা ছিল একটি, মানে এটার ভিতরে মানে এই দিন বদলের সনদটা বাস্তবায়ন করার কোনো কার্যকর পদক্ষেপ আমার কাছে প্রতীয়মান হয়নি। প্রতীয়মান তো হয়নি, আমি দেখলাম ব্যাপক দুর্নীতি, ব্যাপক অনিয়ম। আমার মন্ত্রণালয়ে দেখলাম যে অদৃশ্য কিছু শক্তি এসে এখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে। আমি আমার মন্ত্রণালয়ে প্রথম জিনিস যেটা করেছিলাম, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছিলাম, আইজি সাহেব এবং গোয়েন্দা সংস্থা এবং সকল সংস্থা, কোস্ট গার্ড থেকে শুরু করে, আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু অনেকগুলো সংস্থা আছে, কোস্ট গার্ড আছে, প্রিজন সিস্টেম আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে। তো সকল প্রধানদেরকে নিয়ে আমি প্রথম মিটিং করে বলেছিলাম, ফ্রম টুডে অল সর্ট অফ ট্রান্সফার, বদলি, বাণিজ্য আজকে থেকে বন্ধ, ঠিক আছে। কারণ আমরা জানি যে এই মন্ত্রণালয়ে কিন্তু একটি দুর্নীতির আঁকড়া। সো আমি এখানে ট্রান্সফার, বদলি, বাণিজ্য বন্ধ করলাম, কঠোরভাবে হুঁশিয়ারি দিলাম এবং আমি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমরা আগামী 10-20 বছরে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারি এবং পুলিশকে সংস্কারের কাজের দিকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু দুঃখ হচ্ছে এখানেই আমি দেখলাম যেখানে নানাবিধ বাধা সৃষ্টি করা হয়েছে আমার পথে এবং এই বাধাগুলো সৃষ্টি হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে। আপনি জানেন যে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম একটা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল। সেই বিডিআর হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন আমি দেখলাম যে দুইটা ইনভেস্টিগেশন কমিটি করা হয়েছিল। বিডিআর ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু দেখা গেল আমাদের হাত থেকে সমস্ত কিছু সরিয়ে নেওয়া হলো। হ্যাঁ, আমি আমার মেয়ের জন্মদিনের কারণে আমি আমেরিকা ছিলাম এই বিডিআর হত্যাকাণ্ড। এই ইস্যুটা যখন আসলো তখন আপনাকে বলি যে হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনি নাকি কথা বলার কারণে আপনাকে সেই সময় ধমক দিয়েছিলেন। আচ্ছা, না, বিষয়টা হয়েছে মানে এখানে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে। আমি আমার বাবাকে হারিয়েছি আমার যখন 5 বছর বয়স, এবং আমি ছোটবেলা থেকে দেখতাম যে অন্য বাচ্চারা, শিশুরা তাদের বাবাকে পেয়েছে। তা আমার কাছে সবসময় নাড়া দিত আমার বাবা নেই, ঠিক আছে। তো আমার যখন সন্তান হলো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সন্তানদেরকে অন্তত পক্ষে ওদের 18তম জন্মদিন পর্যন্ত আমি ওদের জন্মদিন মিস করব না। এটা একটা আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম নিজের কাছে। তো আমার মেয়ের জন্মদিন ছিল 19 ফেব্রুয়ারি। তা আমি 18 ফেব্রুয়ারি চলে গিয়েছি আমেরিকা। তো 25 তারিখে যখন ঘটনা ঘটলো
আমার এক আত্মীয়, তার অফিস বিডিআর এর পাশে, সে আমাকে কল দিল যে এখানে অনেক গোলাগুলি হচ্ছে। আমি এটা শুনে আমি তখন ফোন করেছিলাম আমাদের সেই সময়কার আইজি নূর মোহাম্মদ সাহেবের কাছে। তা আমি আইজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে ঘটনা। তো উনি আমাকে বললেন যে এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন। তো উনি বললেন যে আমরা এখানে আছি। তো আমার কাছে জিনিসটা খুব আশ্চর্য লাগলো। আমি বললাম আছি মানে আপনাদের তো এখন ইমিডিয়েট পুরা এরিয়াটাকে কি করতে হবে, ঘিরে ফেলতে হবে, এনসার্কেল করতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এরকম একটা ঘটনা ঘটলে ঘিরে ফেলতে হয়। এটার একটা বড় কারণ আছে, ঘিরে ফেললে ভিতরে যারা অঘটন ঘটাতে যাচ্ছে তারা সতর্ক হয়ে যাবে, পালাবার কোনো পথ নাই। হ্যাঁ, পালাবার কোনো পথ নাই যদি জানে, তাহলে তারা কিন্তু অনুৎসাহিত হবে, তারা হয়তো যদি কোনো পরিকল্পনা থাকে। তো এই জন্য এরকম কোনো ইনসিডেন্ট হলেই ফার্স্ট থিং পেরিমিটারকে সারাউন্ড করতে হয়, এবং তারপর দরকার হলে প্রয়োজনে ফোর্স ঢুকাতে হয়, ঠিক আছে, রেস্কিউ অপারেশনের জন্য। তো আমি ওনাকে বললাম আপনি পুলিশ, র্যাব, সকল ফোর্সকে গ্যাদার করেন। উনি বললেন আমাদের তো পুলিশে এত পার্সোনাল নাই, এরিয়াটা তো অনেক বড়। আমি বললাম প্রয়োজনে আনসার আনেন, র্যাব আনেন, সকল বাহিনীকে আনেন, এনে এটাকে ঘেরাও করেন। তখন আইজি সাহেব আমাকে বললেন স্যার এরকম তো কোনো আদেশ আমি পাইনি, আর প্লাস এখানে মন্ত্রী মহোদয় আছেন। তার মানে উনি আমাকে বললেন যে আমি প্রতিমন্ত্রী, এখানে সিনিয়র আছে, সিনিয়র মন্ত্রী। তো আমি এটা শুনে বুঝলাম যে আইজি সাহেব আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারছেন না। তো আমি ফোন করলাম মন্ত্রী মহোদয়কে, আমি ওনাকেও একই কথা বললাম যে এটা ঘেরাও করে ফেলতে হবে, প্রয়োজনে আর্মি এনে এখানে মুভ ইন করাতে হবে। উনি আমাকে বললেন এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। আমি প্রধানমন্ত্রীকেও কল করলাম, আমি প্রধানমন্ত্রীকেও একই কথা বললাম যে আমাদের ঘেরাও করে এখানে প্রয়োজনে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন আপনি যে প্রশ্নটা করেছেন আমেরিকায় বসে এত বোঝার দরকার নেই, আমি দেখছি। তখন তো আমার আর কিছু করার থাকে না, এখানে মন্ত্রী প্রধানমন্ত্রী যেখানে নিজে ইনভলভ, ঠিক আছে। সো আমি যেই কথাটা বলছিলাম, পরবর্তীতে আপনি আমার পদত্যাগের প্রসঙ্গটা এনেছেন। আর বাই দ্য ওয়ে এখানে আরেকটা অপপ্রচার চলেছে আমার বিরুদ্ধে। এখানে কিছু কিছু মহল থেকে বলার চেষ্টা করা হয়েছে যে আমি নাকি হত্যাকারীদেরকে পলায়নের ব্যবস্থা করে দিয়েছি। তো আমি এখন প্রশ্ন করতে চাই কিভাবে করলাম সেটা। হত্যাকারীরা কি আমার জন্য অপেক্ষা করছিল? 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আমি তো এসেছি 10ই মার্চ। তো এই ধরনের নানা অপপ্রচার করে আমার একজন নিরীহ মানুষকে মানে গীবত দেওয়া হচ্ছে। তো আমি এটা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। সো আমি যেটা বলছিলাম, তো আমি দেখলাম যে এই যে তদন্ত কমিটিগুলো হয়েছে, তো স্বাভাবিকভাবে এখানে তো আমাদের ইনভলভমেন্ট থাকার কথা। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আছে, অথচ আমাদের হাত থেকে সকল কিছু সরিয়ে নেওয়া হলো, বিডিআর সংক্রান্ত সকল কিছু সরিয়ে নেওয়া হলো, এবং একটা কোঅর্ডিনেটিং কমিটি করে দেওয়া হলো, এবং ওটার কোঅর্ডিনেটর দেওয়া হলো আমাদের তখনকার কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খান সাহেবকে। তো এই কোঅর্ডিনেটিং কমিটি সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্বভার নিল। তো আমাদের কোনো সুযোগ রাখা হয়নি সে সময়। তো এটাও আমার কাছে খুব ফটকা লেগেছে যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তো এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিডিআর, এখানে আমাদের ইনভলভমেন্ট কেন থাকবে না? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম সুষ্ঠু তদন্ত যেন হয়। তো এটাও আমার কাছে কিন্তু একটা ফটকার বিষয় ছিল। আমি দুর্নীতি দেখেছি, আমি চেষ্টা করেও থামিয়ে রাখতে পারছিলাম না, বাদটা মনে হচ্ছিল ভেঙে যাবে যে কোনো